আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ বলছি, লেকচারার ইন অ্যাকাউন্টিং, গ্রিনফিল্ড কলেজ। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে আজকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4, যেটা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধন, সেটার উপর আমি তৃতীয় ক্লাসটি নিব আজকে, তৃতীয় ক্লাস। তো লাস্ট দুই ক্লাসে আমি শেয়ার ইস্যুতে মোটামুটি যেসব ধরনের জাবেদা আসতে পারে, মানে মোটামুটিভাবে প্রায় সব ধরনের জাবেদা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। এরপরে যদি জাবেদা নিয়ে কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো যারা এর আগের দুইটা ক্লাস পাওনি তাদের জন্য এই প্রথমত শেয়ার ইস্যুর জাবেদার দুটি ক্লাস নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সবাই একটু দেখে নিবে। তো আজকে আমি অ্যাকচুয়ালি শেয়ার ইস্যুর সৃজনশীল গতে যে ধরনের কোশ্চেনটা আসে সৃজনশীল গতে, সেটা হলো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো, সৃজনশীল গতে যেটা আসে সেটা নিয়ে আলোচনা করবো। আসলে আর্থিক অবস্থা বিবরণীটা সত্যি বলতে এটা আসলে এত কঠিন না। শেয়ার ইস্যুর মেইন ব্যাপারটা হলো আসলে জাবেদা। জাবেদা যারা পারবে তাদের আর্থিক অবস্থা বিবরণী না পারার তেমন কোনো কারণ নেই। তো বরাবরের মতোই আমি আমার ভিডিওর ডান পাশে একটি উদ্দীপক দিয়ে দিয়েছি। এই উদ্দীপক থেকে আজকে আমরা এই এই ম্যাথটার জন্য আমরা জাবেদা করব এবং জাবেদা করার পর আর্থিক অবস্থা বিবরণী করব, ঠিক আছে। তো আগেই বলে রাখছি, জাবেদার ক্লাস মানে শেয়ার ইস্যুর জাবেদার ক্লাস যারা যারা পাওনি তারা নিচে ডেসক্রিপশনে প্রথম দুটি ক্লাসের লিংক দেওয়া আছে, লিংক থেকে জাবেদার ক্লাস দুটি দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা বেশি ইজি লাগবে। ওকে, তো আমরা উদ্দীপকটা পড়ে নিই তাহলে। উদ্দীপকে বলা আছে এক্স লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। তার মানে এক্স লিমিটেড এটা হলো একটা কোম্পানি, এর প্রত্যেকটি শেয়ারের দাম 100 টাকা, এই জন্য বলেছে প্রতিটি 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। মানে কোম্পানির কাছে শেয়ার আছে কয়টা? 50,000টা। এই শেয়ারগুলো কোম্পানি কি করবে? এই শেয়ারগুলো কোম্পানি বিক্রি করবে। বিক্রি করেনি কিন্তু, 50,000 শেয়ারে বিভক্ত মানে 50,000 শেয়ার আছে, তার মানে এটা কোনো লেনদেন না, এটা কোনো লেনদেন না। আচ্ছা, তারপরে বলেছে কোম্পানি এর 60% শেয়ার বাজারে ইস্যু করে। এখানে ব্র্যাকেটে আমি একটা কথা লিখে দিলাম, বাজারে একটু লিখে দিচ্ছি 10 টাকা অধিহারে। একটা জিনিস অ্যাড করে দিলাম, সেটা হলো 10 টাকা অধিহারে। তাহলে কোম্পানি এর 60% শেয়ার, তাহলে কোম্পানির কাছে, ভালো করে বুঝে নিও, কোম্পানির কাছে শেয়ার ছিল কয়টা? 50,000টা। এই যেখানে বলা আছে কোম্পানির কাছে শেয়ার ছিল কয়টা? 50,000টা। এই 50,000 শেয়ারের 60% শেয়ার। তো 50,000-এর 60% আমরা যদি ক্যালকুলেশন করি, 50,000 ইন্টু 60% কত আসে? 30,000। তার মানে এই 60% বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কত শেয়ার? 60% বলতে বোঝাচ্ছে 30,000 শেয়ার। এটা আমরা বুদ্ধি করে বের করে নিলাম, ঠিক আছে। 60% শেয়ার কত? 30,000 শেয়ার। তাহলে কোম্পানি এর 60% শেয়ার মানে 30,000 শেয়ার বাজারে 10 টাকা অধিহারে ইস্যু করে। 10 টাকা অধিহার মানে আমরা আগের ক্লাসে জানতে পেরেছি, অধিহার মানে হলো বেশি মূল্যে বিক্রি করা। তাহলে কোম্পানি প্রত্যেকটি শেয়ার 100 টাকা বিক্রি না করে কয় টাকায় বিক্রি করবে? 110 টাকায় বিক্রি করবে। আচ্ছা, ইস্যু করে এই কথাটার মানে কি? মানে সারা বাংলাদেশের পাবলিককে, জনগণকে জানিয়েছে যে আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করতে চাই, এবং কত টাকায় বিক্রি করতে চাই? 110 টাকায়। এবং কত শেয়ার বিক্রি করতে চাই? 30,000 শেয়ার বিক্রি করতে চাই। 50,000 শেয়ার কিন্তু বিক্রি করতে চাই না। 50,000 শেয়ার কোম্পানির আছে, কিন্তু কোম্পানি 50,000 শেয়ার বিক্রি করবে না। কত শেয়ার বিক্রি করবে? 30,000 শেয়ার। তাহলে এটাও কিন্তু লেনদেন না, কারণ ইস্যু করে এই কথাটার মানে হলো কোম্পানি পাবলিককে জানিয়েছে যে আমরা আমাদের শেয়ার বিক্রি করতে চাই। এটা কিন্তু লেনদেন না, জানিয়েছে যে আমরা শেয়ার বিক্রি করতে চাই। ওকে, এরপরে বলেছে কোম্পানি 40,000 শেয়ারের আবেদন পায়। কি বলা আছে? কোম্পানি 40,000 শেয়ারের আবেদন পায়। তো কোম্পানি যে সারা দেশের পাবলিককে জানালো যে আমরা কোম্পানির শেয়ার বেচতে চাই, কতগুলো শেয়ার বেচতে চাই? 30,000 শেয়ার বেচতে চাই। এবং কত টাকায় বেচতে চাই? 110 টাকা বেচতে চাই। এটা যে পাবলিককে জানালো, এখন যেসব পাবলিক আমার কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী, যেসব পাবলিক, তারা আমার কোম্পানির শেয়ারের জন্য কি করবে? আবেদন করবে, আমার কাছে আবেদন করবে। এবং আবেদন করার সময় তারা কিন্তু ফ্রি আবেদন করবে না, আবেদন করার সময় তারা শেয়ারের টাকাটাও দিয়ে দিবে। টাকাটা দিয়ে বলবে যে ভাই আমরা শেয়ার কিনতে চাই, আমাদের আবেদন অ্যাকসেপ্ট করুন। তো এরকম আমরা আবেদন পেয়েছি সারা বাংলাদেশ থেকে 40,000টা শেয়ারের জন্য আবেদন পেয়েছি, মানে কোম্পানি 40,000টা শেয়ারের জন্য আবেদন পেয়েছে। তাহলে কোম্পানির টাকা, ব্যাংকের টাকা বাড়বে না কমবে? যেহেতু কোম্পানি আবেদন পেয়েছে, পাবলিক আবেদন করেছে, আবেদনের সাথে টাকা দিয়েছে, তাহলে কোম্পানির টাকা বাড়বে। বাড়লে জাবেদাটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট।
বাড়লে ব্যাংকের টাকা বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে এই যে প্রথম যে এটা কোম্পানি 40,000 শেয়ারের আবেদন পায়, এই লেনদেনটা এটা কিন্তু লেনদেন, এর আগের দুইটা কিন্তু লেনদেন না, লজিক্যালি বললাম এটা লেনদেন। এই লেনদেনটার জন্য জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি জাবেদাটা এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ওকে, এবার টাকার অ্যামাউন্টটা লিখতে হবে। আচ্ছা, আমরা কত শেয়ার পেয়েছি? 40,000 শেয়ার পেয়েছি। 40,000 শেয়ার কি ফ্রি পেয়েছি? আবেদন যে পেয়েছি, আবেদন কি ফ্রি পেয়েছি? আবেদনের সাথে আমরা টাকা পেয়েছি। কয় টাকা করে পেয়েছি? 40,000 গুণ 110 টাকা করে পেয়েছি। ওকে, তাহলে কত টাকা পেলাম? 44 লক্ষ। 44 লক্ষ। সিম্পল জাবেদা ছিল, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 44 লক্ষ 44 লক্ষ। ওকে, এবার আসি এখানে কি বলেছে দেখো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তো এখানে নরমালি আগের 2 ক্লাস যদি করে থাকো তাহলে নরমালি বোঝা উচিত অতিরিক্ত আবেদন কয়টা। আসলে আমরা আবেদন পেয়েছি কয়টা? 40,000। তাহলে অতিরিক্ত আবেদন কয়টা? কোম্পানি বিক্রি করতে চেয়েছিল কত শেয়ার? বিক্রি করতে চেয়েছিল 30,000 শেয়ার। এই যে উপর থেকে আমরা পাচ্ছি 30,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিল, এই যে ইস্যু করছে 30,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিল, কিন্তু কোম্পানি শেয়ারের আবেদন পেয়েছে কয়টা? 40,000। মানে পাবলিক 40,000 আবেদন কিনতে চেয়েছে টাকা দিয়ে। আচ্ছা, তাহলে অতিরিক্ত আবেদন কয়টা? অতিরিক্ত আবেদন 10,000। 30,000 বিক্রি করতে চাই কিন্তু 40,000 আবেদন পেয়েছে, তাহলে অতিরিক্ত আবেদন কয়টা? 10,000। এই 10,000 আবেদনের টাকা কি করা হয়েছে? ফেরত দেওয়া হয়েছে। তাহলে ফেরত যদি দেওয়া হয় তাহলে কোম্পানির ব্যাংকের টাকা বাড়বে না কমবে? ফেরত যদি দেওয়া হয় তাহলে কোম্পানির ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। আর শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। তাহলে দেখো সেকেন্ড জাবেদাটা, শেয়ার আবেদন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এবার টাকাটা আমরা কত শেয়ারের টাকা ফেরত দিয়েছি? 10,000। কয় টাকা করে ফেরত দিব? 110 টাকা করে ফেরত দিব। তাহলে কয় টাকা ফেরত দিব? 11 লক্ষ টাকা। ওকে, তাহলে প্রথমে আবেদন পেলাম 40,000। 40,000 আবেদন পেয়েছি, সেই আবেদন প্রাপ্তির জাবেদা দিলাম। তারপরে আমরা ফেরত দিয়েছি অতিরিক্ত আবেদন, এটা দেওয়া নেই অতিরিক্ত আবেদন কতগুলো আমরা বুঝে নিয়েছি 10,000। অতিরিক্ত আবেদন ফেরত দিয়েছি, ফেরত দেওয়ার জাবেদা দিলাম। আচ্ছা, এখানে আবেদন পেয়েছি 40,000, এখানে আবেদন ফেরত দিয়েছি 10,000। তাহলে আবেদন এক্সিস্ট করছে কয়টা আমার কাছে? 30,000। কয়টা আবেদন এক্সিস্ট করছে আমার কাছে? 30,000টা আবেদন এক্সিস্ট করছে। এখন এর আগের 2 ক্লাসে আমি ডিটেইল আলোচনা করেছি, বিশেষ করে ফার্স্টের ক্লাসটা, সেটা হলো এই যে আবেদন যে আমার কাছে রইলো 30,000 আবেদন, এই আবেদনকে লজিক্যালি আমাদের এই টাকাটাকে মূলধনে ট্রান্সফার করতে হবে। এটা তো আবেদন নামে লেখা আছে, এই আবেদনটাকে লজিক্যালি আমার এখন মূলধনে ট্রান্সফার করতে হবে। লজিক কি? কারণ এই যে 30,000 আবেদন যে আমরা অ্যাকসেপ্ট করলাম, এরাই কিন্তু আমার কোম্পানির অ্যাকচুয়াল শেয়ার হোল্ডার হবে। আর শেয়ার হোল্ডাররা আমাদেরকে যে টাকাটা দেয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় শেয়ার মূলধন বলা হয়, কারণ কারণ তারাই কোম্পানির প্রকৃত মালিক। এই জন্য লজিক্যালি তাদের যে আবেদনের অর্থটা, এটা আমাদেরকে মূলধনে ট্রান্সফার করতে হবে। মূলধনের জাবেদাটা আমরা কি জানি? মূলধনের জাবেদাটা এরকম, শেয়ার আবেদন ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। আর বলেছিলাম এখানে মূলধনের জাবেদা একটা কাবাব মে হাড্ডি আসে, মানে একটা এক্সট্রা হিসাব আসে। সেই এক্সট্রা হিসাবটা এখানে কি আছে? অধিয়ার নাকি অবহার? অধিয়ার আছে। অধিয়ার আমাদের একটা কি? আয়। আর আয় হলে কি হয় আমরা জানি? আয় হলে ক্রেডিট হয়। তাহলে শেয়ার অধিহার ক্রেডিট। ওকে, আচ্ছা, এবার আসি অ্যামাউন্টে। এটা আমরা হিসাব করব কত শেয়ার নিয়ে? 30,000 শেয়ার নিয়ে, বুঝাই যাচ্ছে। 40,000 আবেদন পেয়েছিলাম, 10,000 আবেদন ফেরত দিয়ে দিয়েছি, আর তাহলে আবেদন রইল কয়টা? 30,000। তাহলে এটা হিসাব করব কত শেয়ার নিয়ে? 30,000 শেয়ার নিয়ে। তাহলে এখানে 30,000 গুণ সামথিং এভাবে লিখবা, এখানেও 30,000 গুণ কিছু একটা, আর এখানেও 30,000 গুণ কিছু একটা। এবার আমরা অ্যামাউন্টে আসি। হ্যাঁ, আচ্ছা, আবেদনে কয় টাকা করে নিয়েছিলাম আমরা? আবেদনে 110 টাকা। তাহলে আবেদন হবে শেয়ার আবেদন 30,000 গুণ 110, তার মানে 33 লাখ।
মূলধনে কি লিখতে হয়, মূল টাকা লিখতে হয়, আগের 2 ক্লাসে বলেছিলাম। তাহলে মূলধন হবে কত, 30,000 গুণ 100, তাহলে কত, 30 লাখ। আর অধিহারে কয় টাকা করে, 10 টাকা করে, তাহলে 30,000 গুণ 10, তাহলে কত, 3 লাখ। আন্ডারস্টুড? এবার 4 নম্বর জাবেদাটা, এটা সো ইজি। এখানে বলেছে প্রাথমিক খরচ বাবদ ব্যয় করা হলো 20,000 টাকা। তাহলে প্রাথমিক খরচ বাবদ যদি ব্যয় করা হয় তাহলে ব্যাংকের টাকা কি হবে, কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর প্রাথমিক খরচ ডেবিট। তাহলে এই যে লাস্টের জাবেদাটা খেয়াল করো, প্রাথমিক খরচ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। কত টাকা এটা, 20,000। তো এই ছিল আমাদের এই উদ্দীপকটার অ্যাকচুয়াল জাবেদা, ঠিক আছে। যদিও জাবেদার ক্লাস আমি এর আগের 2 ক্লাসে নিয়েছি, ঠিক আছে। জাবেদাটা এই জন্য আমি আজকে এত বেশি ডিটেল আলোচনা করিনি। তো এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সৃজনশীল গয়ের জন্য, সেটা হলো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থা বিবরণী বলতে পারে যে এক্স লিমিটেড কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে দেখাও, বা এটাকে অনেক সময় বলে যে উদ্বৃত্ত পত্র বলে বা উদ্বর্ত পত্র বলে, ঠিক আছে। আবার এমনও বলতে পারে যে সম্পদ ও দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বের পরিমাণ কত, এরকম বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। তো আর্থিক অবস্থা বিবরণীর জন্য তাহলে আমরা একটা স্পেসিফিক ছক কেটে নিতে পারি। এখানে আমরা লিখে নিলাম আগে এক্স লিমিটেড এর আর্থিক অবস্থা বিবরণী। এবার আমরা ছক কেটে নিলাম। নর্মালি তো টাকার কলাম হয় 3টা, আমি এখানে 3টা আমার দরকার নাই, আমি এই জন্য 2টা টাকার কলাম দিয়ে নিচ্ছি, 2টা টাকার কলাম। তো আমাদের বিবরণ টাকা টাকা। আর্থিক অবস্থা বিবরণী জিনিসটা কি, এটা মনে হয় আমরা জানি। আর্থিক অবস্থা বিবরণী হলো এমন একটা বিবরণী বা এমন একটা হিসাবের ছক, যেখানে কোন একটা প্রতিষ্ঠানের বা কোন একটা কোম্পানির মোট সম্পদ, মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। 3টা জিনিস, মোট সম্পদ, মোট দায় আর মোট মালিকানা সত্ত্ব, ঠিক আছে। তার মানে আমাদের যে হিসাব সমীকরণটা ছিল A = L + OE, এই 3টা উপাদান এখানে কিন্তু বের করা হয়। খেয়াল করো, এ মানে কি সম্পদ, তার মানে মোট সম্পদ বের করি। এল মানে হলো কি দায়ের পরিমাণ এখানে বের করা হয়। আর ওই মানে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্বের পরিমাণ বের করা হয়। তাহলে আর্থিক অবস্থা বিবরণী হলো এমন একটা ছক যেখানে হিসাব সমীকরণের 3টি উপাদানেরই টোটাল বের করা হয়। 3টি উপাদান মানে এখানে যে দুটি পক্ষের টোটাল বের করা হয়, মোট এ আর মোট L + OE বের করা হয় এবং দুপাশই সমান হয়। তাহলে লজিক্যালি আগে আমরা কি বের করবো, এখানে সম্পত্তি সমূহ বের করবো। এই জন্য আগে হেডলাইন দিলাম সম্পত্তি, ঠিক আছে, সম্পত্তি। তো সেকেন্ড পেপারে আর্থিক অবস্থা বিবরণীতে মনে রাখবা, কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীটা প্রস্তুত করার সময় সম্পদের 5টার ক্ষেত্রে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে সম্পত্তিটা নির্ণয় করা হয়। স্থায়ী অগ্রাধিকার আমরা যখন ফার্স্ট পেপারে ম্যাথ করেছিলাম, ফার্স্ট পেপারে এক মালিকানা ব্যবসায়ের আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক বিবরণী, তখন আমরা দেখেছিলাম যে আগে সম্পত্তির ক্ষেত্রে আগে লিখতে হয় কি চলতি সম্পদ, তারপরে লিখতে হয় কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে লিখতে হয় স্থায়ী সম্পদ, আর তারপরে লিখতে হয় অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ, এটা লিখতে হয়। তো সেখানে আগে চলতি সম্পদগুলো লেখা হচ্ছে, তার মানে ওইটা ছিল মানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হলো তরল অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে হলো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। তার মানে এখানে সম্পত্তি লেখার সময় ভালো করে বুঝো, সম্পত্তি লেখার সময় আগে লিখতে হবে স্থায়ী সম্পত্তি। তো আগে লিখতে হবে কি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। তো আগে একটু বলে নেই, এই যে এই ম্যাথটাতে আমরা সম্পত্তি আর দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব লিখবো। এগুলো লেখার সময় মনে রাখবা এই সম্পত্তিগুলো খুঁজবো আমরা এই জাবেদার মধ্যে, আমরা জাবেদা থেকে খুঁজে এগুলো করবো। ভালো করে বুঝে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে জাবেদা করেছি এই জাবেদা থেকেই খুঁজে আমরা সম্পত্তিগুলো লিখবো। ওকে, তো এখানে আগে কোন সম্পত্তি লিখতে হবে বললাম, স্থায়ী সম্পত্তি। তো এখানে একটু খুঁজে দেখো, এখানে কিন্তু আমাদের কোনো স্থায়ী সম্পত্তি নাই, অঙ্কের ভিতরে কোনো স্থায়ী সম্পত্তি নাই। যদি স্থায়ী সম্পত্তি থাকতো, যেমন সেকেন্ড ক্লাসে আমি যে একটা ম্যাথ করিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের একটা স্থায়ী সম্পত্তি ছিল, মেশিন স্থায়ী সম্পত্তি ছিল। তো সেই স্থায়ী সম্পত্তি যদি থাকতো তাহলে স্থায়ী সম্পত্তি হেডলাইন দিয়ে এখানে মেশিন লিখে এখানে টাকাটা লিখে দিতাম। কিন্তু এখানে কোনো স্থায়ী সম্পত্তি নাই, এই ম্যাথে স্থায়ী সম্পত্তি নাই, মেশিন, দালান কোঠা, আসবাবপত্র, এরকম কোনো স্থায়ী সম্পত্তি নাই এখানে।
আচ্ছা, তো স্থায়ী সম্পত্তির পরে লিখতে হয় কি? স্থায়ী সম্পত্তির পরে লিখতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে বিনিয়োগের কোনো ছিটে ফোটাও নাই, বিনিয়োগ নাই। তাহলে স্থায়ী সম্পত্তি পেলাম না। স্থায়ী সম্পত্তি কিন্তু থাকতে পারে ম্যাথে, এই শেয়ার ইস্যুর ম্যাথে স্থায়ী সম্পত্তি থাকতে পারে, কিন্তু এখানে পেলাম না, আমরা স্থায়ী সম্পত্তি পেলাম না, তাই লিখলাম না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সাধারণত শেয়ার ইস্যুর ম্যাথে থাকে না, ঠিক আছে? তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কখনোই আসবে না। তাহলে দুইটা পোর্শন চলে গেল, ঠিক আছে? সম্পদের টোটাল 4টা পোর্শন। প্রথম হলো স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদ আমরা পাই নাই, তাই লিখবো না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটাও আমরা পাই নাই, তাই লিখবো না। এবার আসি কি লিখতে হবে 3 নম্বরে, চলতি সম্পদ। আচ্ছা, আমাদের 3 নম্বর সম্পত্তিটার নাম হলো কি? চলতি সম্পত্তি। ভালো করে খেয়াল করো, সম্পত্তি কিন্তু প্রথমে স্থায়ী সম্পত্তি লিখতে হয়। স্থায়ী সম্পত্তি এখানে পাইনি, তাই লিখি নাই, ঠিক আছে? জাবেদার মধ্যে স্থায়ী সম্পত্তি পাই নাই, তাই লিখি নাই। তারপরে লিখতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগও আমরা এখানে পাইনি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি? যেমন সঞ্চয়পত্র বা বিনিয়োগ ডিরেক্ট বলা থাকবে, এটাও এখানে পাইনি, তাই লিখিনি। তাহলে দুইটা পোর্শন চলে গেছে। এখানে 3 নম্বর পোর্শনটা আমরা লিখেছি চলতি সম্পদ, ঠিক আছে? প্রথমে স্থায়ী সম্পদ লেখা উচিত ছিল, এটা পাই নাই, লিখি নাই। তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লেখা উচিত ছিল, এটাও পাই নাই, লিখি নাই। এবার চলতি সম্পদ লিখবো। তো একটা কথা বলে রাখি, শেয়ার ইস্যুর ম্যাথে চলতি সম্পদ সবসময় একটাই আসবে, সেটা হলো কি? ব্যাংক। সেটা কি আসবে? ব্যাংক। ব্যাংক হলো আমাদের একটা চলতি সম্পদ, এটা আমরা সবাই জানি। তো ব্যাংকের ব্যাপারটা আমরা একটু মনে মনে একটু ক্যালকুলেশন করে নেব, একটু খেয়াল করো। আমাদের ব্যাংকে প্রথমে টাকা এসেছিল কত? 44 লাখ টাকা। দেখো, ব্যাংকে প্রথমে এসেছিল কত? 44 লাখ টাকা। এই 44 লাখ টাকার মধ্যে আমরা ওই যে অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিয়েছিলাম কত? 11 লাখ। তাহলে এই 44 লাখ টাকার মধ্যে থেকে 11 লাখ টাকা চলে গেছে। তাহলে আমাদের ব্যাংকে রইল কত? 33 লাখ টাকা। মুখে মুখে হিসাব করছি, 33 লাখ। 44 লাখ টাকা থেকে 11 লাখ টাকা চলে গেছে, 33 লাখ। আচ্ছা, তারপরে আবার প্রাথমিক খরচ বাবদ আমরা ব্যয় করেছিলাম 20,000 টাকা। তাহলে ব্যাংকে অ্যাকচুয়ালি রইল কত? ব্যাংকে অ্যাকচুয়ালি রইল 32,80,000। দেখছো, মুখে মুখে হিসাব করলাম, 44 লাখ মাইনাস 11 লাখ, 33 লাখ। এই 33 লাখ থেকে আবার প্রাথমিক খরচ বাবদ ব্যয় করেছি কত? 20,000 টাকা। তাহলে ব্যাংকে আমার রইল কত? 32,80,000 টাকা। তাহলে এখানে লিখলাম 32,80,000 টাকা। ওকে, তো চলতি সম্পদ আমি কি বলেছি? একটাই হবে, ঠিক আছে? সেটা হলো কি? ব্যাংক। চলতি সম্পদ লেখার পর তারপর আমরা লিখব অলিক সম্পদ। এই অলিক শব্দটির অর্থ হলো ভুয়া বা অলিক সম্পদ। অলিক মানে কি? অবাস্তব বা ভুয়া। তো অলিক সম্পদ, অলিক সম্পদ জিনিসটা কি? তোমরা যারা 9-10-এ যাদের অ্যাকাউন্টিং ছিল, তখন 9-10-এর চতুর্থ অধ্যায় মানে 4 নম্বর অধ্যায়ে একটা টপিক ছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেটা, ওইটার নামই হলো এখন কি? এইচএসসি তে অলিক সম্পদ। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো এমন একটা ব্যয় যে ব্যয়ের মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না। এটা এমন একটা ব্যয় যে ব্যয়ের মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ অর্জন হয় না, কিন্তু ওই ব্যয়টা একটা সম্পদের মতো অ্যাক্ট করে। কিসের মতো অ্যাক্ট করে? ওই একটা ব্যয়টা হলো একটা সম্পদের মতো অ্যাক্ট করে। মানে সম্পদের মতো অ্যাক্ট করে বলতে কি বোঝাচ্ছে? ওই ব্যয়ের থেকে যে সুবিধাটা অনেক বছর পাওয়া যাবে। সাধারণত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলোকে বলে? মুনাফা জাতীয় ব্যয় হলো সে ধরনের ব্যয় যে ধরনের ব্যয় সাধারণত মুনাফা জাতীয় ব্যয় হলো সে ধরনের ব্যয় যে ধরনের ব্যয়ের ফলাফলটা অল্প সময়ের জন্য। যেমন আমি আমার কর্মচারীকে বেতন দিলাম, এই বেতনের সুবিধাটা বা বেতনের ফলাফলটা কতদিন থাকবে? 1 মাস থাকে, বেশি না, 1 মাস থাকে। বিদ্যুৎ বিল পরিশোধ করলাম, বিদ্যুৎ বিলের সুবিধাটা কতদিন থাকে? 1 মাস থাকে, ঠিক আছে? তো সাধারণত মুনাফা জাতীয় ব্যয়ের সুবিধা বা ফলাফল অনেক ক্ষণস্থায়ী হয়। কিন্তু এই অলিক সম্পদ হলো কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা হলো এমন একটা ব্যয় যে ব্যয়ের মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ আমরা পাই না, কিন্তু ওই ব্যয়ের যে ফলাফলটা 1 বছরের বেশি সময় পর্যন্ত পাওয়া যায়। তার মানে ওটা ব্যবহার করছে কিসের মতো? সম্পদের মতো। তাহলে এটাকে তাহলে অলিক সম্পদ কেন বলা হচ্ছে? এটা আসলে ব্যয়, কিন্তু ব্যবহার করতেছে সম্পদের মতো, এই জন্য এটাকে কি বলা হয়? অবাস্তব সম্পদ বলা হয়, ঠিক আছে? তো এই ম্যাথের আলোকে আমি একটু বলে নেই অলিক সম্পদ কোনগুলো হবে। আমাদের যে শেয়ার ইস্যুর যে ম্যাথ, শেয়ার ইস্যুর ম্যাথে যদি কোনো ব্যয় থাকে, যেমন শেয়ার অবহার বা প্রাথমিক খরচ বা ব্যাংক চার্জ বা শেয়ার অবলেখকের দস্তুরি, এরকম যদি কোনো ব্যয় থাকে, সেই ব্যয়টাকে আমরা অলিক সম্পদের আন্ডারে লিখে দেবো। ওকে, কারণ কি? এই ব্যয়ের মাধ্যমে এই যে ব্যয়টা হলো, ব্যয়ের মাধ্যমে আমরা শেয়ার মূলধন সংগ্রহ করতে পারি, আর শেয়ার মূলধনটা আমার কোম্পানিতে অনেক দিন এক্সিস্ট করবে। তাহলে এই ব্যয়ের কারণে যে মূলধন সংগ্রহ করলাম, এটার সুবিধাটা আমরা অনেক দিন পাবো। এই জন্য এটা কি ধরনের সম্পদ? অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদের এখানে নিচে আমরা কি লিখবো? প্রাথমিক খরচ, দ্যাট ইজ 20,000 টাকা। তাহলে কত আসলো আমাদের?
৩৩ লক্ষ টাকা। এই ছিল আমার মোট সম্পদ নিয়ে টোটাল আলোচনা। মোট সম্পদে আমি মোটামুটি ভাবে যা যা বললাম আসলে এর বাইরে আসার কথা না, ঠিক আছে? তো মোট সম্পদের ব্যাপারটা আমি আরেকবার বলে নিই। মোট সম্পদের পোর্শন হবে 4টা, ভাগ হবে 4টা। প্রথম ভাগের নাম হলো স্থায়ী সম্পদ। সম্পদের নিচে প্রথমে কি লিখবো? স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ কিন্তু এখানে নাই, আমরা ম্যাথের মধ্যে পাই নাই, তাই স্থায়ী সম্পত্তির ব্যাপারটা আমরা লিখি নাই, ঠিক আছে? স্থায়ী সম্পদের ব্যাপারটা লিখি নাই, যদি থাকতো তাহলে লিখতাম। সেকেন্ড পোর্শন হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটা কখনোই থাকবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেয়ার ইস্যুতে, তাই ওইটাও আমরা লিখি নাই। 3 নাম্বার পোর্শন হলো চলতি সম্পদ। চলতি সম্পদের ব্যাপারে আমি কি বলেছি? চলতি সম্পদ একটাই হবে, সেটা হলো কি ব্যাংক। এই যে ব্যাংক লিখেছি, আর ব্যাংকের টাকাটা একটু টেকনিক্যালি লিখেছি আমরা, ঠিক আছে? আর 4 নাম্বার পোর্শন হলো অলিক সম্পদ। অলিক সম্পদের ব্যাপারে আমি কি বললাম? অলিক সম্পদ হলো শেয়ার ইস্যু জাবেদা থেকে আমরা যে ব্যয়গুলো পাবো সেই ব্যয়গুলোকে আমরা অলিক সম্পদের আন্ডারে লিখে দিব, ঠিক আছে? ব্যয় হওয়া সত্ত্বেও অলিক সম্পদ হবে, কারণ কি এই ব্যয়ের সুবিধাটা অনেক দিন পর্যন্ত পাওয়া যাবে, এই জন্য এটা কি অলিক সম্পদ আছে। এবার অলিক সম্পদ কি কি হতে পারে? প্রাথমিক খরচ হতে পারে, শেয়ার দালালের দস্তুরি হতে পারে, শেয়ার অবহার হতে পারে, এগুলো। তো এই গেল আমাদের সম্পত্তি প্রশ্ন। সম্পত্তি প্রশ্ন শেষ। এরপরে আমরা লিখবো দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব। মালিকানা সত্ত্ব না লিখে কি লিখলাম? শেয়ার হোল্ডার সত্ত্ব, কারণ শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক, এই জন্য মালিকানা সত্ত্বের বদলে লিখলাম শেয়ার হোল্ডার সত্ত্ব। তো এটা নিচে প্রথমে লিখতে হয় শেয়ার মূলধন, সবার প্রথমে লিখতে হয় শেয়ার মূলধন। এই পোর্শনগুলো একটু মনে রাখতে হবে। আমরা সম্পত্তির পাশে যেমন প্রথমে কি লিখি? স্থায়ী সম্পত্তি, সেম অ্যাজ দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বে প্রথমে কি লিখবো? শেয়ার মূলধন। এই শেয়ার মূলধন হলো 5 ভাগে বিভক্ত। শেয়ার মূলধন একটা হলো অনুমোদিত, একটা হলো অনুমোদিত শেয়ার মূলধন, তারপর ইস্যুকৃত শেয়ার মূলধন, বিলিকৃত শেয়ার মূলধন, তলবকৃত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন। তো এই মূলধনের ব্যাপারটা কিভাবে লিখতে হবে আমি একটু বলি, হ্যাঁ? একটু ভালো করে শোনো, হ্যাঁ? তো প্রথমে আমরা অনুমোদিত মূলধন লিখবো। এই নামগুলো একটু মনে রাখতে হবে। অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে কি এটা আগে একটু বুঝে নাও। অনুমোদিত মূলধন মানে হলো কোম্পানি যতগুলো শেয়ার বিক্রি করার মতো অনুমতি ওই বিএসইসি থেকে এনেছে সেটাকে বলা হয় কি? অনুমোদিত মূলধন। ভালো করে বুঝো, কোম্পানির কাছে বিক্রি করার মতো যতগুলো শেয়ার থাকে সেটাকে অনুমোদিত মূলধন বলে। বুঝা গেল? মানে অনুমোদিত কেন বলা হচ্ছে? কারণ এতগুলো শেয়ার বিক্রি করার জন্য কিন্তু পারমিশন নির্ধারিত সংস্থার কাছ থেকে আনা হয়েছে। বুঝা গেছে? যেমন এই যে এই কোম্পানি, এক্স লিমিটেড কোম্পানি, এই কোম্পানির কাছে বিক্রি করার মতো শেয়ার কতগুলো ছিল? 50,000টা ছিল, কিন্তু 30,000টা সে বিক্রি করেছে, কিন্তু বিক্রি করার মতো শেয়ার ছিল কয়টা? 50,000টা। এই 50,000 শেয়ার বিক্রি করার জন্য সে পারমিশন এনেছে না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? অনুমোদিত শেয়ার মূলধন বলা হচ্ছে। তাহলে অনুমোদিত শেয়ার মূলধন এটা তোমরা সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারো, কোম্পানির কাছে প্রথমে যতগুলো শেয়ার ছিল সেটাই হলো অনুমোদিত শেয়ার মূলধন। তাহলে অনুমোদিত শেয়ার মূলধনের টাকাটা আমরা কিভাবে লিখবো? দেখো, এখানে 50,000 গুণ মূলধনে মূল টাকা লিখতে হয়, এটা তো আমরা জানি। তাহলে 50,000 গুণ কত হবে? 100 হবে। টাকাটা কত আসবে? 50 লাখ। আচ্ছা, এটা নিচে দুইটা দাগ দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে, কারণ কি? এই অনুমোদিত শেয়ার মূলধনের টাকা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিক্রি করি নাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করি নাই, এই জন্য এটা একটা ইনফরমেশন হিসেবে থাকলো। এটা কি হিসেবে থাকলো? আর্থিক অবস্থা বিবরণীতে এটা একটা ইনফরমেশন হিসেবে থাকলো। মানে কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন কয়টা, কত টাকা? 50 লাখ টাকা। এত টাকা মূলধন পাবলিকের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এরপরে কি লিখতে হবে একটু খেয়াল করো। এরপরে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন, ব্যাপারটা একটু খেয়াল করো, হ্যাঁ? তো এই নামগুলো আসলে অ্যাকচুয়ালি মেমোরাইজ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এই নামগুলো, হ্যাঁ? মাথায় রাখতে হবে। তো প্রথমে বলা আছে ইস্যুকৃত। ইস্যুকৃত মূলধন মানে কি বোঝাচ্ছে? আমরা তো বুঝি, ইস্যুকৃত মানে হলো কোম্পানি যতগুলো শেয়ার বিক্রি করার জন্য বাজারে বিজ্ঞাপন দিয়েছে সেটা হলো ইস্যুকৃত। আর ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? এখানে 30,000, এই যে আমরা পেয়েছি, এই যে ইস্যু করছে কত? 30,000। এরপর বলা আছে কি বিলিকৃত। বিলি মানে তো বোঝা যায়, বিলি মানে হলো বিলি, এই কথাটার মানে কি? বিতরণ করা, ঠিক আছে? বিলি মানে করা মানে কি? বিতরণ করা। বিতরণ করা বলতে কি বোঝাচ্ছে? পাবলিককে যতগুলা শেয়ার দেওয়া হচ্ছে সেটাই হলো কি? বিলি করা।
তো পাবলিককে আমরা শেয়ার অ্যাকচুয়ালি দিয়েছি কতগুলা, শেয়ার কিন্তু 40,000 দিই নাই, 40,000 আবেদন পেয়ে কিন্তু আমরা 10,000 আবেদন রিজেক্ট করে দিয়েছি। কথাগুলো একটু শুনতে হবে। আমরা 40,000 আবেদন পেয়েছিলাম, পেয়ে কিন্তু 10,000 আবেদন রিজেক্ট করে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারদের মধ্যে আমি শেয়ার বিতরণ করলাম কতগুলা শেয়ার, 30,000। তাহলে ইস্যুকৃত শেয়ার কত, 30,000, বিলিকৃত শেয়ারও কত, 30,000। এবার আসি আদায়কৃত শেয়ার। এই যে লাস্টেরটা কি বলা আছে, আদায়কৃত। আদায়কৃত মানে তো বুঝাই যাচ্ছে যে কত শেয়ারের টাকা আদায় করা হয়েছে। তো প্রথমে আমরা আদায় করেছিলাম কত শেয়ারের টাকা, 40,000 শেয়ারের টাকা। এই যে 40,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, তার মানে প্রথমে আমরা আদায় করেছিলাম 40,000 শেয়ারের টাকা, এর মধ্যে থেকে 10,000 শেয়ারের টাকা আবার ফেরত দিয়ে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি নিট আমরা আদায় করেছি কত শেয়ারের টাকা, 30,000 শেয়ারের টাকা। তাহলে ইস্যুকৃত শেয়ার 30,000, বিলিকৃত শেয়ার 30,000, আদায়কৃত শেয়ারও 30,000। এই তিনটা যেহেতু একই, এই জন্য আমরা তিনটা কিন্তু একই, এই জন্য আমরা একসাথে লিখেছি, আলাদা করে লিখিনি। তাহলে এখানে কত লিখবো, আদায়কৃত শেয়ার মূলধন 30,000 গুণ মূলধন তো মূল টাকা 100 টাকা, 30,000 গুণ 100, তাহলে কত আসলো, 30 লাখ। তো এই হলো আমাদের মূলধনের পোর্শন। দেখো তাহলে দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বে প্রথমে শেয়ার মূলধন আমরা যেভাবে লিখলাম, এই শেয়ার মূলধন লেখা শেষ। হ্যাঁ, শেয়ার মূলধনের নিচে প্রথমে অনুমোদিত মূলধন লিখেছি, তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন লিখেছি। তাহলে এটা আমাদের ফার্স্ট পোর্শনটা শেষ। আর দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বে আরেকটা পোর্শন আসবে, আরেকটা পোর্শন, সেটার নাম একটু খেয়াল করো, সেটার নাম হলো সঞ্চিতি ও তহবিল। তো সঞ্চিতি ও তহবিল, এটার ব্যাপারে আমি মুখস্থ না বললে আমি একটু বলতে যাচ্ছি সঞ্চিতি ও তহবিল মানে কি। হ্যাঁ, আচ্ছা, একটা কোম্পানিতে এই শেয়ার মূলধনের উপর শেয়ার হোল্ডারদের অধিকার থাকে, শেয়ার মূলধনদের উপর, অথবা এরকম ভাবে বলতে পারি যে একটা প্রতিষ্ঠানে শেয়ার মূলধনের উপর মালিকের অধিকার থাকে। শেয়ার মূলধনের উপর কার অধিকার থাকে, মালিকের অধিকার থাকে। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে খালি কিন্তু মূলধনের উপর মালিকের অধিকার থাকে না, মূলধন ছাড়া আরো অন্য কিছুর উপর মালিকের অধিকার থাকতে পারে। যেমন নিট মুনাফার উপর মালিকের অধিকার থাকে, সাধারণ সঞ্চিতির উপর মালিকের অধিকার থাকে। ঠিক আছে, আমি বুঝাতে চাচ্ছি যে তো মূলধনের উপরই কিন্তু খালি মালিকের অধিকার থাকে এরকম না। ঠিক আছে, তাহলে একটু বুঝে নাও, একটা প্রতিষ্ঠানে মূলধনের উপর মালিকের অধিকার থাকে, মূলধন ছাড়া বাকি যে জিনিসগুলোর উপর মালিকের অধিকার থাকে সেই জিনিসগুলোকে কি বলা হয়, সঞ্চিতি ও তহবিল বলা হয়। বুঝা গেল কথাটা? ঠিক আছে, আবার বলছি, একটা প্রতিষ্ঠানে মূলধন ছাড়া বাকি যে জিনিসগুলোর উপর মালিকের অধিকার থাকে, মূলধন ছাড়া বাকি যে জিনিসগুলোর উপর মালিকের অধিকার থাকে সেটাকে বলা হয় কি, সঞ্চিতি ও তহবিল। তো এই সঞ্চিতি ও তহবিলের আন্ডারে শেয়ার ইস্যুর ম্যাথে একটা জিনিসই আসে, সেটা হলো কি, শেয়ার অধিকার। শেয়ার অধিকার কেন এটার আন্ডারে আসলো, দেখো শেয়ার অধিকারের টাকাটা অ্যাকচুয়ালি কারা দিল, শেয়ার হোল্ডাররাই কিন্তু দিল। কারণ শেয়ার হোল্ডাররা যখন শেয়ার কিনলো, শেয়ার কেনার সময় এই অধিকারের টাকা দিয়েছে। তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি কারা দিয়েছে, শেয়ার হোল্ডাররা। তাহলে শেয়ার হোল্ডারই তো মালিক, তাহলে এটার উপর অ্যাকচুয়ালি অধিকার কার, অধিকার ওই মালিকেরই। ঠিক আছে, মালিকেরই। তাহলে এই যে মূলধন ছাড়াও শেয়ার অধিকারের উপর মালিকের অধিকার আছে, এই জন্য এটা সঞ্চিত তহবিলের আন্ডারে আসলো। আর শেয়ার অধিকারের টাকাটা কোথায় পাবো, জাবেদা থেকে। আমি আগে বলেছি যে এই জিনিসগুলো জাবেদা থেকে লিখতে হবে। শেয়ার অধিকার এখানে দেওয়া আছে কত, 3 লাখ টাকা, এখানে লিখে দিলাম 3 লাখ টাকা। তাহলে এই দুটো যোগ করে কত আসলো, 33 লাখ টাকা। আমরা কিন্তু এটা যোগ করিনি, এটা ইনফরমেশন। এই দুটো যোগ করে কত আসলো, 33 লাখ টাকা। তাহলে দেখো মোট সম্পদের যোগফল 33 লাখ টাকা, মোট দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বের যোগফল কত, 33 লাখ টাকা। তো এইভাবে করে আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতে হয়। আর্থিক অবস্থা বিবরণী করার সিস্টেমটা এরকম। তো আমি এই শেয়ার ইস্যুর চতুর্থ ক্লাসে মোটামুটি ভাবে একটা ডিফিকাল্ট ম্যাথ নিয়ে আমি আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।